সালামু আলাইকুম। আহ কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং কথা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটুখানি জানিয়ে দাও। ঈদ পরবর্তী আজকে আমাদের প্রথম ক্লাস। সবাই একটু জয়েন হয়ে যাবা। আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটুখানি জানাবা। আশা করি ভালো আছো। ওকে, ঠিক আছে। তো হোপফুলি সবাই ভালো আছো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? সবাই একটু জয়েন করে ফেলো। তো ঈদের পরে আজকে আমাদের প্রথম ক্লাস। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ঈদ কেমন কাটলো আমাকে একটু জানাও। আশা করি তোমাদের ঈদ ভালোই কাটছে, তাই না? তো যাই হোক, আমরা তাহলে শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। আজকে আমরা ওদের ছোট্ট একটা কবিতা নিয়ে আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যে ফেব্রুয়ারি 1969 যে কবিতাটা আছে, আমরা আজকের ক্লাসে এই কবিতাটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখতে দেখতে আমাদের ঈদ শেষ হয়ে গেল এবং আমরা আবার পড়ার টেবিলে পড়তে বসে গেছি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যারা আমাদের ক্লাসে, যাতে করে তারাও যুক্ত হতে পারে। ওকে, তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি 1969। এখানে একটা জিনিস বুঝার আছে, এন্ড এই জিনিসটা বুঝতে পারলে কবিতাটা বোঝা অনেক সহজ হবে। তোমরা আমাকে একটু বলো তো যে 1969 আসলে কি হয়েছে বলো তো। এই যে আমরা যে 1969 বলি, 1969 কি হয়েছে আমাকে বলতে পারবা? 1969 কি হয়েছে বলো? গণ অভ্যুত্থান হয়েছে, তাই না? গণ অভ্যুত্থান 1969 হয়েছে গণ অভ্যুত্থান। বাংলাদেশের ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে আমরা যদি দেখি 52-এর ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ এবং 69-এর গণ অভ্যুত্থান। ঠিক আছে? তো এগুলো হচ্ছে মানে গুরুত্বপূর্ণ যেই বিপ্লবগুলো হয়েছে। 52-তে ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা। তো এখানে আমরা যদি দেখি যে ফেব্রুয়ারি মাসটা আসলে কিসের সাথে সম্পর্কিত বলতো। এটা হচ্ছে 1952-এর ভাষা আন্দোলনের সাথে এটা রিলেভেন্ট, তাই নয় কি বলতো? ভাষা আন্দোলনের সাথে এটা কি রিলেভেন্ট। তো এখানে 1969-এ এসে কবি সেই 1952-এর যে ভাষা আন্দোলন, সে শহীদদেরকে কবি মনে করেছেন। খেয়াল করে দেখো, আমরা যদি দেখি যে 1952-তে ভাষা আন্দোলনে কারা প্রাণ দিয়েছে বলো? সালাম, বরকত, জব্বার, তাই না? রফিক। তবে আমাদের এই কবিতাতে দুজন ভাষা শহীদের কথা উল্লেখ আছে, মনে রাখবা। এরা কিন্তু ভাষা শহীদ, এরা কি ভাষা শহীদ। হ্যাঁ, মনে রাখতে হবে তোমাদেরকে। তো এখন তোমাদেরকে একটু বলি, 1969-এ দেখো এই ফেব্রুয়ারি, এটা কিন্তু 1952-এর সাথে সম্পর্ক, তাই না? এই যে 1952-এর সাথে সম্পর্ক, এই আন্দোলনটা হওয়ার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আন্দোলনটা হয়েছে এর পরবর্তীতে, সেটা হচ্ছে 69 গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে যখন সংগ্রাম যখন চলতেছে, গণ অভ্যুত্থানে যখন আন্দোলন চলতেছে, তখন কবি দেখলেন যে কবির কাছে মনে হচ্ছে গণ অভ্যুত্থানে 1969 যারা আন্দোলন করতেছে তারা আর কেউ না, মনে হচ্ছে যে ওই যে 52-তে যেই সালাম, রফিক, বরকত যারা আন্দোলন করেছে তাদের প্রতিচ্ছবি কবি দেখতে পেয়েছেন। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে আমাদের মেইন থিম। আসো আমরা এরপরে যাই।
আমরা এরপরে দেখি যে লেখক পরিচিতি। তো লেখক পরিচিতির ভিতর আমরা দেখি যে 1929 সালের 24 অক্টোবর তিনি, তারপর হচ্ছে আবার কেউ কেউ বলেন 23 অক্টোবর, সমস্যা নাই যেটাই বলো, জন্মগ্রহণ করেন। আর পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী জেলায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে তার ডাক নাম হচ্ছে বাচ্চু এবং তার ছদ্মনাম হচ্ছে মজলুম আবিদ। আরেকটা জিনিস মনে রাখবা, লেখকের নাম কিন্তু শামসুর রহমান না, লেখকের নাম হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমান, হ্যাঁ মনে রাখতে হবে তোমাদেরকে, এটা শামসুর রহমান না, কি শামসুর রহমান, ঠিক আছে। আচ্ছা, এখন এই শামসুর রহমান তিনি তার যে ডাকনাম আর ছদ্মনাম এই দুটো মনে রাখতে হবে। তাহলে ডাকনাম কি বলতো? বাচ্চু। ডাকনাম কি? বাচ্চু। আর ছদ্মনাম কি? মজলুম আবিদ। ওকে, আচ্ছা, তিনি হচ্ছে দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। এইটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা লেখকদের এই জায়গাগুলো খুব ভালো করে পড়বা, যে কোন লেখক কোন পত্রিকার সম্পাদক ছিলেন। কথা বুঝতে পারছো? এটা ভালো করে পড়ো, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে 1907 সালে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। এখন তার যে সাহিত্য সাধনা যেগুলো আছে, যেমন তার কাব্যগ্রন্থগুলোর ভিতরে আছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা তার প্রথম কাব্যগ্রন্থ। রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, প্রতিদিন গড়হীন, বন্দি শিবির থেকে, নিরলোক দিব্যরথ, বাংলাদেশ স্বপ্ন দেখে, দুঃসময় মুখোমুখি, বুক তার বাংলাদেশের হৃদয়, উদ্ভট ওটের পিঠে চলেছে স্বদেশ, উদ্ভট ওটের পিঠে চলেছে স্বদেশ, নিজ বাসভূমি। এমন রাখবা ফেব্রুয়ারি 1969, এটা কিন্তু এই যে নিজ বাসভূমি, এই যে কাব্যগ্রন্থ আছে এখান থেকে সংকলন করা হয়েছে। অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসবে, বুঝছো? এগুলো তোমরা জাস্ট পড়ে নিবা, স্লাইড চলে যাবে, সমস্যা নাই, তোমরা পড়ে নিতে পারবা। তার বিখ্যাত কবিতা আছে, বিখ্যাত কবিতাগুলোর ভিতরে আমরা দেখি স্বাধীনতা তুমি, তুমি আসবে বলে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, হ্যাঁ, এলাস আমরা রাখবো কোথায়, আসাদের ষাট। আসাদের ষাট এটা বাংলা সাহিত্যে খুবই বিখ্যাত একটা কবিতা। একটি ফটোগ্রাফ, শিশুতোষ গ্রন্থ রয়েছে, মানে যেগুলো শিশুদের জন্য, বাচ্চাদের জন্য, কিশোরদের জন্য, এগুলোকে বলা হয় শিশু। এলাইটিং বেলেটিং, ধান বাংলো কুড়ো দিব, গোলাপ ফুটে খুকির হাতে। আরো অনেক কিছু রয়েছে, যেমন উপন্যাসের ভিতরে রয়েছে অক্টোপাস, অদ্ভুত আধার এক, এলো সে অবেলায়। এগুলো তোমরা পড়ে নিও, এখানে আর আমরা তেমন কিছুতে যাব না। আমরা একটু কবিতার একটু মূল যে বিষয়বস্তু, মূল যে থিম, সেই থিমে একটু ফোকাস করি, ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন ডিটেলসে পড়াবো যাদের কাছে বাংলাবাজ। আরেকটা জিনিস, বাংলাবাজ ফার্স্ট ইয়ার বই কিন্তু অলরেডি স্টক আউট, অনেকেই ফ্রি অর্ডার করে রাখতেছ, ফ্রি অর্ডার করে রাখো, আশা করি ইনশাল্লাহ 10 দিনের ভিতরে, 10-15 দিনের ভিতরে বই চলে আসবে। সো অন্য বই না কিনে বইটা ফ্রি অর্ডার করে রাখো, তাহলে তোমাদের জন্য ভালো হবে, বুঝছো? যারা ফ্রি অর্ডার করো নাই তারা ফ্রি অর্ডার করে রাখো। আচ্ছা, তো চলো তাহলে আমরা এখন কবিতার মূল ভাব যেটা, এটা একটু পড়ি। কবি শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও গণজাগরণ উদ্বুদ্ধ করার মতো একটি কবিতা। 1952 সালে ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্র ধরে তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের শাসন, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন 1969 সালের গণ অভ্যুত্থানের রূপ নেয়। এদেশে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ঢাকার রাজপথে জনগণের ঢল নামে। একাতারে সামিল হয় গ্রামগঞ্জের সাধারণ মানুষ, কলকারখানা শ্রমিক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র, শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষ। অর্থাৎ যখন গণ অভ্যুত্থান হয়, একেবারে সর্বশ্রেণী পেশার মানুষরা এই আন্দোলনে যুক্ত হয়েছে, সরাসরি কি হয়েছে, যুক্ত হয়েছে। আচ্ছা, এরপর দেখি কবি এই কবিতায় পরম মমতায়, শ্রদ্ধা, ভালোবাসায় সকল মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনাকে শৈল্পিক রূপ দিয়েছেন। এই আন্দোলনকে পুলিশের গুলিতে আসাদুজ্জামান, এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবা। যেমন 52-এর যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা কিন্তু খুব ভালো করে জানি, সালাম, বরকত, রফিক, জব্বার। কিন্তু খেয়াল করো 1969 যারা শহীদ হয়েছে তাদের মধ্যে কে ছিল? আসাদুজ্জামান, মতিউর, ডক্টর শামসুজ্জোহা প্রমুখ মৃত্যুকে ভাষা শহীদের সালাম বরকতের প্রতীকে তাৎপর্য তুলে ধরেছেন। এটার প্রতীকে তিনি কি করেছেন? তাৎপর্যটা। তাহলে এখানে যারা আছে, এই যে আসাদুজ্জামান, মতিউর, শামসুজ্জোহা, এরা ছিল গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। এদেরকে এই কবি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে 52-তে যে সালাম বরকত যারা আন্দোলন করছে তাদের প্রতিচ্ছবি হিসাবে কবি দেখতে পেয়েছেন, বুঝছো? আচ্ছা, বইতে 2006 দেওয়া আছে, তাহলে এখানে টাইপিং মিস্টেক হবে, বইতে যেটা দেওয়া আছে ওইটাই সঠিক, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার আমরা সরাসরি আমাদের কবিতাতে চলে যাই। আমরা কবিতাতে চলে যাচ্ছি।
ঠিক আছে, সবাই কি বই নিছো? সবার কাছে মেইন বইটা থাকা চাই, মেইন বইটা সবাই অবশ্যই কাছে রাখবা, বুঝছো? ওকে ফাইন। তো ভাই চলো তাহলে আমরা আস্তে আস্তে পুরো কবিতাটা পড়ি। ভাই আমি নিউ স্টুডেন্ট, কি লিখছে ওর বাংলাদেশ লেখা তো বুঝি না। ওকে আমি কবিতাটা একদম লাইন বাই লাইন পড়তেছি। তো কবি বলছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। তাহলে আবার ফুটেছে, তাহলে খেয়াল করে দেখো আবার ফুটেছে। আচ্ছা আমরা আবার শব্দটা কখন ব্যবহার করি? আগে একবার হয়েছে, যেমন আমি বললাম তুই আবার এই কাজ করছিস, তার মানে তুই আগেও এই কাজটা একবার করছিস। তাহলে আবার ফুটেছে, খেয়াল করা, আবার ফুটেছে তার মানে আগেও একবার ফুটছে এই কৃষ্ণচূড়া ফুল। এই কৃষ্ণচূড়া ফুল বলতে আসলে এই ফুলটাকে বোঝাচ্ছে না। আচ্ছা তোমরা বলো তো এই ফুলটাকে দেখে কি মনে হচ্ছে, কি রং এটার? ভাই ক্লাসে শেষ করে কল দিব, হ্যাঁ? এই ফুলটা শহীদের রক্তকে প্রেজেন্ট করে, রক্তের প্রতিনিধিত্ব করে। দেখো গোলাপের কথা বললো না, বেলি ফুলের কথা বললো না, খেয়াল করে দেখো রজনীগন্ধার কথা বললো না, কেন? এই কৃষ্ণচূড়া ফুলের কথা বলছে। কারণ কি জানো? কারণ কৃষ্ণচূড়া ফুল যেমন লাল তেমনি শহীদের রক্ত লাল, বুঝছো? এবার খেয়াল করে দেখো, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, তার মানে আগেও একবার ফুটছে। কবে ফুটছে? 1952-তে। 1952-তে একবার এরকম শহীদরা রক্ত দিছে না? কৃষ্ণচূড়া ফুলের মতো তাজা রক্ত দিছে না? দিছে। এবার বলছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, তাহলে কৃষ্ণচূড়া বলতে বোঝানো হচ্ছে কি? শহীদের রক্ত, বুঝছো? থরে থরে শহরের পথে, কিভাবে ফুটছে? থরে থরে ফুটছে। খুব ভালো করে খেয়াল করো, কিভাবে ফুটছে? থরে থরে ফুটছে। থরে থরে মানে কি? বিন্যস্ত হয়ে। এই যে দেখবা কৃষ্ণচূড়া ফুল থরে থরে হয় সবসময়। থরে থরে শহরের পথে, তাহলে শহরের পথে কি করছে? কৃষ্ণচূড়া ফুল ফুটছে। কেমন? নিবিড় হয়ে। নিবিড় মানে কি? নিবিড় শব্দের অর্থ হচ্ছে একত্র, একেবারে একত্র হয়ে, মানে আলাদা আলাদা না। ফুলগুলো শহরের পথে কবি খেয়াল করলো ফুলগুলো একেবারে নিবিড় হয়ে ফুটছে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে মনে হয়। কবি কখনো যখন মিছিলে যায় তখন কবি এই ফুল দেখে, যখন কবি একা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখনও কবি এই ফুলগুলো দেখে। এরপর বলছে ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ, স্মৃতিগন্ধে ভরপুর। এইবার মূল কথাটা বলছে যে এই ফুল, এই কৃষ্ণচূড়া ফুল, এটা তো ফুল না, এটা মনে হচ্ছে যে শহীদের রক্তের ঝলকিত বুদ্বুদ। শহীদের রক্ত যেমন, তাজা রক্ত যেমন বুদবুদ করে, এরকম স্মৃতিগন্ধে ভরপুর। এই ফুল দেখলে কবির সেই স্মৃতির কথা মনে পড়ে যায়। এই ফুলের সাথে অনেক স্মৃতি জড়িত, অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেটা কি স্মৃতি? শহীদের রক্তের স্মৃতি। তাহলে শহীদের রক্তে, এই যে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, রক্ত গরু জবা করলে দেখবা, গরু জবা করলে কোরবানে যখন গরু জবা করে তখন দেখবা যে গরুর রক্ত এরকম বুদবুদ করে। জিনিসটা তোমাদেরকে আমি একটা ছবির মাধ্যমে দেখাই, বুদবুদ জিনিসটা কি। এখানে দেখতেছো একটা ছবি আছে, এই যে দেখো, এই যে ভাত যখন রান্না করে তখন দেখো ভাত যখন গরম হয় তখন এরকম পানি বুদবুদ করে না? এটা হচ্ছে বুদবুদ, বুঝছো? এই যে দেখো বুদবুদ করতেছে। তাজা জিনিস, তাজা রক্ত বুঝাতে এই বুদবুদ শব্দটা ব্যবহার হয়েছে, বুঝছো? তাহলে কি? শহীদের রক্তের ঝলকিত বুদবুদ। তাহলে বলো এই প্যারাটা কি বুঝতে পারছো? এই প্যারাটা কি বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে কৃষ্ণচূড়া ফুল দিয়ে কবি সেই কথা বলতেছেন। আসো আমরা এর পরের প্যারাতে যাই। এরপর বলছে যে এ রঙের বিপরীতে আছে অন্য রং। এই যে শহীদের রক্ত, কৃষ্ণচূড়া ফুল, এটা তো পজিটিভ সাইন, বাট এ রঙের বিপরীতে আছে অন্য একটি রং যেটা নেগেটিভ সাইন, যেটা ভালো না। শহীদের রক্ত দেশের জন্য কাজ করে, তাই না? শহীদের রক্ত জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করে। শহীদের রক্ত নতুন দেশ বিনির্মাণ করতে সহায়তা করে। শহীদের রক্ত দিয়েই নতুন দেশ, নতুন প্রজন্ম তৈরি হয়। শহীদের রক্ত দিয়েই মানুষ পরাধীনতা থেকে কি করে? স্বাধীনতার দিকে যায়। কিন্তু এই শহীদের রঙের পাশাপাশি আরেকটা রং আছে যেটা বিপরীত রং। বিপরীত মানে যেটা শহীদের রক্ত পজিটিভ, বিপরীত রং তার মানে নেগেটিভ, খারাপ কিছু, নেতিবাচক কিছুর ইঙ্গিত দিচ্ছে। এরপর বলছে যে রং লাগে না ভালো চোখে, যে রংটা চোখে দেখতে ভালো লাগে না, যে রংটা ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, যে রং সন্ত্রাস আনে প্রত্যাহিকতায়। প্রত্যাহিকতা মানে সব সময়,
বা প্রতিনিয়ত। কি বলছে? যে রং সন্ত্রাস আনে প্রত্যাহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যা, অর্থাৎ সকাল সন্ধ্যায় যে রংটা আমাদের মনের মধ্যে কি করে? সন্ত্রাস বয়ে আনে। এটা দ্বারা বোঝানো হচ্ছে পাকিস্তানি হানাদারদেরকে। এই সন্ত্রাস বলতে কাকে বোঝানো হচ্ছে? পাক বাহিনীদেরকে, পাক বাহিনীদেরকে। বুঝছো? তারা মানুষের উপর নানা রকম অন্যায় অবিচার, মানুষকে তুলে নিয়ে যায়, মানুষকে গুলি করে ফেলে, খুন করে ফেলে। সেই জিনিসটাই বলছে যে রং চোখে দেখতে ভালো লাগে না, সন্ত্রাস আনে প্রত্যাহিকতায়, প্রতিনিয়তই যারা সন্ত্রাসী কার্যক্রম যারা চালিয়ে যাচ্ছে। এখন সে রং ছেয়ে গেছে, ছেয়ে মানে হচ্ছে ছড়িয়ে গেছে, মানে সর্বত্র। এখন সে রং ছেয়ে গেছে মানে ছড়িয়ে গেছে, এই সন্ত্রাসিকতা এখন সারা দেশের মধ্যে ছড়িয়ে গেছে। এটা এখন আর নির্দিষ্ট কোনো খণ্ডের মধ্যে নাই, নির্দিষ্ট কোনো অঞ্চলে নাই, এখন সারা দেশে কি হয়েছে? এই সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে গেছে। কোথায় ছড়িয়ে গেছে? পথঘাট সারা দেশ, পথঘাট সারা দেশে এই রং ছড়িয়ে গেছে। ঘাতকের অশুভ আস্তানা, অর্থাৎ এই পুরো দেশটাকে তারা তাদের একটা অশুভ আস্তানা বানিয়েছে। ঘাতক বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ওই যে বললাম পাক হানাদারদেরকে, পাকিস্তানিদেরকে। বুঝছো? অর্থাৎ পাকিস্তানিরা এই দেশটাকে তখন কি করছে? তাদের আস্তানা বানিয়ে ফেলছে, যেটা ভালো আস্তানা না, অশুভ আস্তানা, অশুভ আস্তানা। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, লাইন বাদ গেছে, আমি তাহলে একটু দেখি। আমার কাছে লাগছে যে একটা লাইন মনে বাদ গেছে, একটা লাইন নাকি এক প্যারায় বাদ গেছে, আল্লাহ জানে। ওকে, সমস্যা না, আমি দেখতেছি, বুঝাই দিবনি। হ্যাঁ, এই যে একটা লাইন বাদ গেছে। হ্যাঁ, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এই লাইনটা বাদ গেছে। 21-এর কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের চেতনার রং, পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে যে আমাদের চেতনার রং কি? আমাদের চেতনার রং কি? 21-এর কৃষ্ণচূড়া। বুঝছো? এই লাইনটাই তো মিস হয়েছে, তাই না? 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, তাহলে আমাদের চেতনার রং কি? 21-এর কৃষ্ণচূড়া। আচ্ছা, এই প্যারাটা বুঝছো? বলো। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। ঘাতক বলতে বোঝানো, একজন বলছে ঘাতক মানে কি? ঘাতক বলতে বোঝানো হচ্ছে যারা মানুষের অধিকার হনন করে, যারা মানুষের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেয়, চলাফেরার অধিকার কেড়ে নেয়, স্বাধীন জীবনের অধিকার কেড়ে নেয়। বুঝছো? আচ্ছা, তাহলে বুঝতে পারছো? ওকে, এরপর আসো। এরপর বলছে এই যে দেখো এখানে পাকিস্তানি হানাদারদের যে চিত্র, সেটাই মূলত এখানে তুলে ধরছে। এরপর বলছে আমি আর আমার মতো বহু লোক রাত্রি দিন বুলণ্ঠিত ঘাতকের আস্তানায়। বলছে আমি এবং আমার মতো অনেক লোক রাত্রি দিন বুলণ্ঠিত। বুলণ্ঠিত মানে কি? লণ্ঠন করা হয়েছে, নির্যাতিত, নির্যাতিত। আমি আর আমার মতো অনেক লোক এখন এই ঘাতকের অশুভ আস্তানায় আমরা নির্যাতিত। বুলণ্ঠিত মানে লণ্ঠন করা হয়েছে, হনন করা হয়েছে, এরকম বুঝা। বুঝছো? তো যখন কেউ যখন মানুষের উপর যখন অন্যায় করে, অবিচার করে, তখন সেই অঞ্চলে যে মানুষটা থাকে তারা সেই অন্যায়ের শিকার। কবি এখানে সেটাই বলছে যে আমি এবং আমার মতো অনেক লোক যারা তাদের এই অন্যায়, তাদের এই নির্যাতনের শিকার। কেউ মরা, অর্থাৎ কেউ কাউকে তারা কি করে এই নির্যাতন করে অনেককে মেরে ফেলেছে। আধমরা কেউ, কেউ মানে জীবিত কিন্তু মরার মতো, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কেউ কথা বলতে পারে না, ঘর থেকে বেরোতে পারে না, কেউ মরে গেছে, কেউ জীবিত আছে কিন্তু অনেকটা মরার মতো, আধমরা। অর্থাৎ তাদের এই নির্যাতনে কেউ মারা গেছে, কেউ আধমরা হয়ে আছে। আবার আরেকটা পক্ষ থাকে কেউ বা ভীষণ জেদি, যারা অনেক জেদ করে, না মানবো না এই অন্যায় অবিচার, এটা মানবো না, আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে। দারুণ বিপ্লবে ফেটে পড়া, তখন তারা কি করে? বিপ্লবে ফেটে পড়ে। তখন তারা কি করে? বিপ্লবে ফেটে পড়ে। তারা বিপ্লব শুরু করে দেয়, সংগ্রাম শুরু করে দেয়, শোষকের সামনে তারা গিয়ে দাঁড়ায়, বুক পেতে দিয়ে দাঁড়ায়। তাহলে কি বলছে? কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। কেউ বা অনেক বেশি জেদ করে এবং তারা কি করে? বিপ্লব শুরু করে দেয়, সংগ্রাম শুরু করে দেয়। অর্থাৎ তারা মাথা নত করে না।
বুঝছো? এরপর বলছে চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। চতুর্দিক মানে হচ্ছে চারদিকে, মানবিক বাগান, কমল বন। কমল বন মানে তো বুঝো পদ্ম ফুলের যে বাগান, তোমাদেরকে একটু যদি ছবি দেখায়, যেখানে দেখতে পাচ্ছ এই যে পদ্ম ফুলের বাগান। কমল বন বলতে কমল শব্দ পদ্ম, পদ্ম ফুলের বাগান তছনছ হচ্ছে। এটার মানেটা কি? অর্থাৎ দেখো এই পদ্ম ফুলের বাগানটা অনেক সুন্দর না, সুন্দর ফুল ধরে আছে। এখন কেউ যদি গিয়ে এই ফুলগুলোকে যদি একেবারে কেটে ধুমড়ে মুছড়ে ফেলে, তাহলে কি জিনিসটা সুন্দর দেখাবে? বিভৎস দেখাবে, সৌন্দর্য নষ্ট হবে। এখানে সেটাই বলছে যে চারদিকে মানবিক বাগান, কোমল বন হচ্ছে তছনছ। চারদিকে মানবিক বাগান, মানবিক বাগান বলতে বোঝানো হচ্ছে মানবিক বাগান মানে কি? মানবিক বাগান দ্বারা বোঝানো হচ্ছে মানুষের কল্যাণ, মানুষে মানুষে যে একতা, সেটা কি হচ্ছে দিন দিন তারা ধ্বংস করতেছে। এবং কোমল বন হচ্ছে তছনছ, এই যে সুন্দর মনুষ্যের যে বাগান কোমল বন, এটাকে মানুষের মধ্যে যে সুন্দর মেলবন্ধন, সেটা কি হচ্ছে দিন দিন তারা কি করতেছে? ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আসি আমরা বুঝিতাই 1969। এরপর বলছে বুঝিতাই 1969, এটার মানে কি? বুঝিতাই 1969 মানে আগেও একবার হয়েছে, আবার 52তে বলছে। আমরা বলি না যে তাই বলে এখনো, এই যে এখনো, এটার মানে কি? মানে আগেও একবার হয়েছে, এখনো আবার হচ্ছে। এই জন্য বলছে বুঝিতাই 1969। আবার সালাম রাজপথে শূন্যতলে ফ্ল্যাগ, ফ্ল্যাগ শব্দের অর্থ পতাকা। বলছে দেখো সালাম কিন্তু 52তে শেষ, ক্লোজ, আন্দোলন সংগ্রাম করে সালাম শেষ। এরপর বলছে 1969 এই যে তারা এত নির্যাতন করতেছে, তারা এত অবিচার করতেছে, এখন মনে হচ্ছে যে সালাম আবার রাজপথে, 52তে একবার এভাবে রাজপথে কি করছে? পতাকা তুলে ধরছে। শূন্যে, শূন্য বলতে বোঝানো হচ্ছে আকাশে, একেবারে শূন্য পতাকা তুলে ধরে না। একটা ছবি দেখায়, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এই যে দেখো এখানে সালামের কথা আসছে, এটা হচ্ছে সালাম বরকত। এই যে দেখো শূন্য তোলে ফ্ল্যাগ, এরকম পতাকা কি করে উপরের দিকে তুলে ধরে না, এরকম। বলছে আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ, মনে হচ্ছে সালাম আবার রাজপথে নেমে এভাবে পতাকা তুলে ধরে। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সময় দেখছো যে পতাকা তুলে ধরে উপর করে, সেটাই বলছে যে মনে হচ্ছে আবার সালাম রাজপথে নামে, এবং সালাম রাজপথে নামে এভাবে ফ্ল্যাগ মানে পতাকা কি করে? উপর করে ধরে। বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে, ঘাতক বলতে বোঝানো হচ্ছে কাদেরকে বলতো? পাকিস্তানি হানাদারদেরকে। আর বরকত কি করে? বরকত পাকিস্তানি হানাদারদের সামনে ভয় না পেয়ে বুকটাকে পেতে ধরে। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, আমরা 24 এরকম একটা ছবি দেখেছি, তাই না? আবু সাইদের ছবি। এখানে সেটাই বলছে যে বরকত ভয় পায় না। ওই যে আমরা একটু আগে পড়ছি, কেউ বা ভীষণ জেদি, কেউ অনেক বেশি জেদ করে, যাদের ভিতর কোনো ভয় নাই, এরকম হচ্ছে আমাদের বরকত। বরকত এভাবে কি করে? বুক পেতে দেয় যে গুলি করো। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এখানে সালাম রাজপথে ফ্ল্যাগ তোলে। মনে রাখবা কে কোন কাজটা করে। বরকত দুইটা কাজ করে পুরো কবিতাতে, আমি তোমাদেরকে একটু পরে সামারি করে দেব। আর সালাম রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ, বুঝছো? এরপর বলছে সালামের চোখে আজ আলোচিত ঢাকা। অর্থাৎ দেখবা সকল আন্দোলন সংগ্রাম কিন্তু ঢাকা কেন্দ্রিক হয়, তো তখন ঢাকাটাও এরকম আন্দোলনের একটা সবচেয়ে যে মানে হট প্লেস যেটা ছিল, সেটা হচ্ছে ঢাকা। এটা সবসময় উত্তেজিত। তো সালামের চোখে এখন শুধু মনে হচ্ছে ঢাকা কেন্দ্রিক, ঢাকাতে কি হচ্ছে, কি হবে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। অর্থাৎ আমাদের এই সবুজ শ্যামল এই বাংলাটাই নিয়েই তার এখন সব চিন্তা ফিকির। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাতে, খেয়াল করো, সালামের হাতে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত অবিনাশী বর্ণমালা। এই লাইনটা আমি একটু তোমাদেরকে একটু বুঝাতে হবে। তো বলছে সালামের হাত থেকে নক্ষত্রের মতো, নক্ষত্রের মতো, নক্ষত্র কেমন হয়? নক্ষত্র খুব উজ্জ্বল হয়, তাই না? তো বলছে যে সালামের হাতে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত, অবিরত মানে বিরাম নাই, অবিনাশী, অবিনাশী শব্দের অর্থ যেটা ধ্বংস নাই, যেটার কি নাই? ধ্বংস নাই। অবিরত অবিনাশী বর্ণমালা, বর্ণমালাকে এখানে তুলনা করছে। দেখো এখানে দুইটা ছবি, এখানে দেখো তো খুব সুন্দর পানি পড়তেছে উপর থেকে। আচ্ছা বলো তো এই চিত্রটা খুব সুন্দর না, যে উপর থেকে পানি পড়তেছে ঝরঝর ঝরঝর করে। এই ছবিটাকে কবি পানির জায়গায় কবি চিন্তা করলেন যে বর্ণমালা ঝরে। এই যে দেখো এখানে একটা ছবি, এরকম বর্ণমালা ঝরতেছে, বর্ণ ঝরতেছে, খেয়াল করে দেখো। তো এই জন্য বলছে যে সালামের হাত থেকে মনে হচ্ছে যে কি এভাবে বর্ণমালা ঝরে। সালামের হাত থেকে কি ঝরে? বর্ণমালা ঝরে, বুঝছো? একটা সৌন্দর্য তৈরি করার জন্য কবি মূলত এটা বলছে। এবং সেই বর্ণমালা কেমন? অবিনাশী বর্ণমালা, যে বর্ণমালাকে কেউ ধ্বংস করতে পারবে না। 52তে পাকিস্তানিরা আমাদের ভাষা, মুখের ভাষা কেড়ে নিতে চাইছে, কিন্তু পারছে? পারে নাই। বলছে এটা এমন ভাষা, এমন বর্ণমালা যেটাকে কেউ
কেড়ে নিতে পারবে না, যেটাকে কেউ বিনাশ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, এই জন্য বলছে অবিনাশী বর্ণমালা। আর বরকত গাঢ় উচ্চারণে বলে, গাঢ় উচ্চারণ মানে কি, খুব তীব্র উচ্চারণে বলে, সুদেরও কণ্ঠে বলে, কি বলে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, এখনো বীরের রক্তে, অর্থাৎ যারা যুদ্ধ করেছে তাদের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজল, তাদের মায়ের অশ্রুজল, অশ্রুজল মানে চোখের পানি, অশ্রুজল মানে কি, চোখের পানি। ওকে, চোখের পানি ফুটে ফুল বাস্তবে বিশাল ছত্তরে, বাস্তবের এই বিশাল ছত্তরে কি করে, ফুল ফুটে, মনে হচ্ছে তাদের মায়ের চোখের পানিতে কি ঝরে, ফুল ফুটে। তো যারা মারা যায় সে তো মারাই গেল, কিন্তু বাবা মার যে সারা জীবনের যে কষ্ট, ছেলেকে হারানোর, আন্দোলন সংগ্রামে গিয়ে ছেলে হারিয়ে গেছে, ছেলে মারা গেছে, তাদের মায়ের চোখের জলে মনে হচ্ছে যে কি, ফুল ফুটে। হৃদয় হরিত উপত্যকা, উপত্যকা তো বুঝো, এই যে এরকম একটা ছবি, এটা হচ্ছে উপত্যকা। সাধারণত দুই দিকে পাহাড় থাকে, মাঝখানে যে জায়গা থাকে, এই ধরনের জায়গাগুলোকে সাধারণত উপত্যকা বলে। হৃদয়ের হরিত উপত্যকা, আমাদের হৃদয়ের মধ্যে এরকম একটা সুন্দর উপত্যকা আছে, সেই ফুল, এবং বাস্তব বিশাল ছত্তরে সেই ফুল কোথায় ফুটে, এরকম একটা উপত্যকার মধ্যে ফুটে। সেই ফুল আমাদের চেতনার প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রুদ্র আর দুঃখের ছায়ায়, সেটা আনন্দ হোক কিংবা দুঃখ হোক, সব সময় আমাদের হৃদয়ের মধ্যে আনন্দ কিংবা দুঃখ, সেই শহীদদের জন্য কি ফুল ফুটে। কবিতাটা খুব সুন্দর, বুঝতে পারছো? আচ্ছা, হোপফুলি তোমরা বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো তো? এখন আমি তোমাদেরকে কিছু কোশ্চেন সলভ করাবো, বোর্ড কোশ্চেন। কবিতাটা খুব ছোট, আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো এন্ড আমরা দেখবো যে আসলে আমরা কোশ্চেন গুলো পারি কিনা। ওকে ওকে, সো চলো আমরা তাহলে কিছু বোর্ড কোশ্চেন সলভ করি। সো প্রথম কোশ্চেন, ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্য ফ্ল্যাগ তোলে? মনে রাখবা দুইটা জিনিস বরকত করে, বাকি সব সালাম করে। বরকত প্রথমত যে কাজটা করে, বরকত হচ্ছে বুক ফাতে। এই যে মনে রাখবা, বতে বরকত বতে বুক, পরীক্ষাতে প্রশ্ন আসলে আর ভুল হবে না, যে বুক ফাতে কে, বরকত, বতে বরকত বতে বুক, মনে রাখবা। আর বরকত আরেকটা বলে, বরকত আরেকটা কাজ করে, বরকত বলে, ওই যে গার উচ্চারণে বলে, এই যে দেখো বতে বরকত বতে বলে, তাহলে গার উচ্চারণে বলে কে, বরকত, বুক পা থেকে বরকত, বাকি সব সালাম। সহজ টেকনিক না? বলো সহজ টেকনিক, সহজ টেকনিক, সিম্পল। তাহলে এখানে বলছি ফেব্রুয়ারি 1969 শূন্য তোলে ফ্ল্যাগ, শূন্য ফ্ল্যাগ, তাহলে আমরা জানি দুইটা কাজ বরকত করে। আর দুজন ভাষা শহীদের কথা উল্লেখ আছে, একজন সালাম আরেকজন বরকত, সো বরকত তো হওয়ার চান্সই নেই, তার মানে সালাম। ওকে, এরপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক বলো তো? অবিনাশী বর্ণমালা, এই যে বর্ণমালা, এটা কিসের প্রতীক হইতে পারে বলো? অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক বলো? अच्छी तरह से मिला दिया गया। अरे चाचू। ওকে, তাহলে অবিনাশী বর্ণমালা প্রতিবাদের প্রতীক, তাই না? তো বর্ণমালা এটা অবশ্যই প্রতিবাদ হবে। দেখো এই অনেকে এখানে দেখো, বর্ণমালাটা অবিনাশী বর্ণ মানে ধ্বংস করা যাবে না, অনেকে এটাকে ধ্বংস করতে চাইছে, তার মানে আমরা প্রতিবাদ করে এটাকে আমাদের করে নিয়েছি। আচ্ছা, এরপর আসো আমরা একটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা আসছে যশোর বোর্ড 2024, কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। কোশ্চেন বলছে যে ভোরের ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শুনে কিশোর রাশেদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে ছাত্র জনতার বিশাল মিছিল, লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চলছে সচিবালয়ের দিকে। হ্যাঁ, তাদের হাতে ব্যানার, ব্যানারে বাংলা বর্ণমালা, রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতর আনন্দের ফোয়ারা। তাহলে খেয়াল করো লাস্ট লাইনটা, রাশেদের চোখে অশ্রু মানে বিষাদ, দুঃখকে বোঝায়, আর বুকের ভেতর আনন্দের ফোয়ারা, ফোয়ারা মানে হচ্ছে ঝর্ণা, চোখে জল কিন্তু মনের মধ্যে একটা আনন্দ, যে হ্যাঁ আমরা আমাদের করে নিতে পারবো, আমাদের ভাষা আমাদের করে নিতে পারবো। ওকে, এবার দেখো উদ্দীপকের শেষ লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? আমি আবার বলছি, শেষ লাইনটা ছিল চোখে অশ্রু আর বুকের মধ্যে আনন্দের ফোয়ারা মানে আনন্দের ঝর্ণা। এবার দেখো শেষ লাইনের সাথে কোন লাইনটা মিলতে পারে? যে ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রুদ্র ও দুঃখের ছায়ায়, এখনো বীরের রক্ত দুঃখিনী মাতার অশ্রুজল, কেউ বা ভীষণ জেদে দারুণ বিপ্লব ফেটে পড়া। তাহলে বলো তো কোনটা হইতে পারে এখানে? বলো কোনটা হইতে পারে, বলো কোনটা হইতে পারে, খুব ভালো করে বুঝো, খেয়াল করো। উদ্দীপকের শেষ লাইন, তার মানে আমরা শেষ লাইনটা আবার একটু রিপিট করি, যে চোখে অশ্রু বুকে আনন্দের ফোয়ারা। দেখো তো এটা মিলে না? শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রুদ্র আর দুঃখের চাই, এই যে দেখো আনন্দ দুঃখ দুইটাই আছে, তাহলে সিম্পল হিসাব, এটার উত্তর হচ্ছে খ। বুঝছো? ভেরি গুড, এই যে তোমরা সবই পারো। আচ্ছা, এরপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়? মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি, ছাত্র জনতার বিশাল মিছিল, লাল ফুলের পাপড়ি দলিত করা। এখন বলো
ফেব্রুয়ারি 1969 কবিতায় আগে তোমাদেরকে এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু সিঙ্গেল কোনো অপশন নাই। এই ধরনের কোশ্চেন গুলো আগে বুঝতে হবে। তোমার যদি মনে হয় যে না শুধু ক হইতে পারে, শুধু এটা হইতে পারে, শুধু এটা হইতে পারে, তারপর তুমি এখানে দেখলে তোমার সিঙ্গেল কোনো অপশনই নেই। খুব ভালো করে বুঝো, অর্থাৎ একটা হওয়ার চান্স নাই। এখানে দেখো সবগুলো জোড়া জোড়া, অথবা এটাতে আছে 3টা। এখন দেখো কোনটা হবে না, খুব সহজ জিনিস বুঝো কোনটা হবে না। মুক্তিযুদ্ধ নিয়ে ফেব্রুয়ারি 1969 কবিতায় কিছুই বলা হয় নাই। কেন বলা হয় না? দেখো 52 হয়েছে, 52কে কল্পনা করে 69-কে তিনি কল্পনা করছেন কবি, আর 69 তো অনেক পরে 71 আসছে, তার মানে 71 নিয়ে কোনো ঘটনাই নাই, এটা বাদ। তাহলে বাকি আছে এই দুইটা। এখন সিঙ্গেল তো হইতেই পারবে না, তার মানে নিশ্চয়ই 2 আর 3 হবে। বুঝছো মানে হিসাবটা? বুঝছো? ভেরি গুড। আচ্ছা, তাহলে 2 আর 3 আছে আমাদের কোনটাতে? অপশন খ তে। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন খ। আচ্ছা, এটা তো আনসার চলেই আসছে যে ফেব্রুয়ারি 1969 মানবিক বাগান বলতে কি বোঝানো হচ্ছে? মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ। এটা আমি তোমাদেরকে ক্লাসে বলছি, এটা যেহেতু আনসার চলে আসছে আমরা এটা সলভ না করি। ফেব্রুয়ারি 1969 কবিতা 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে বলতো? কুমিল্লা বোর্ড 2024। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে বলো? আমাদের চেতনার রং, তাই না? ওই যে লাইনটা মিস হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় নক্ষত্রের মতো কি ঝরে? কুমিল্লা বোর্ড 2024 সব পড়াইছি। এই যে একদম বলছে ভাইয়া, দাঁড়াও ওর কি নাম জানি, ওর বলছে ভাইয়া কাজ ছিল, লেট হয়ে গেছে, পুরো কবিতাটা আবার একটু সামারি করে দেন। আমার আর কাম নাই, আমি আধা ঘন্টা ধরে কবিতা পড়াইতেছি, আমি এখন ওর 2 মিনিটে কবিতা সামারি করে দেন। তোর কাজ থাকে কেন? জানোস না যে আজকে ক্লাস হবে? কালকেই তো ঘোষণা দেওয়া হয়েছে যে ক্লাস হবে। এসব পোলা পাইন রে। উত্তর হচ্ছে কি? অবিনাশী বর্ণমালা। তাহলে নক্ষত্রের মতো ঝরে, কি ঝরে? অবিনাশী বর্ণমালা, বর্ণমালা ঝরে, তাই না? আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি কবির মতে আমাদের চেতনার রং কি? 21-এর কৃষ্ণচূড়া, এটা তো পারবাই। এরপর দেখো দৈনিক পাকিস্তান পরবর্তী কি নামে প্রকাশিত হয়? দৈনিক পাকিস্তান যে পত্রিকাটা ছিল এটা পরবর্তী দৈনিক বাংলা নামে ইয়ে হয়। এই কবিতার লেখক সম্পাদক ছিলেন, এই জন্য এটা পরীক্ষাতে কোশ্চেন আসছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কোমল বন শব্দটি দ্বারা কি বোঝানো চেয়েছে? কোমল বন মানে তো বুঝছো, পদ্ম ফুলের বন, রক্তরঞ্জিত বর্ণমালা, রক্তরঞ্জিত জামা, পতাকার লাল রং, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। উত্তর হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। এই কোশ্চেনটাতে একটু ঝামেলা আছে, এটা একটু স্কিপ করি, এটাতে একটু ঝামেলা আছে। আচ্ছা, এরপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় আঘাতের থাবার সম্মুখে বুক ফাতেকে, এটা কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একটা কৌশল, একটা টেকনিক কিন্তু তোমাদেরকে দিছিলাম, মনে আছে সেই টেকনিক? যে বুক ফাতেকে বলতো, বুক পাতেকে, বুক পাতেকে, এই যে বুক বরকত, বুক বরকত, তার মানে উত্তর হচ্ছে কি? বরকত। আচ্ছা, এরপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? জবা ফুল, গোলাপ ফুল, একটা ফুলের উল্লেখ আছে। আমরা একেবারে ক্লাসের প্রথমেই পড়ছি, বলতো কি হবে সেটা? এই কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উত্তর হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়ার রংকে কবি কিসের রং হিসেবে উল্লেখ করেছেন? তাহলে মাটি ও মানুষের বাঙালি চেতনা, ওই যে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, তার মানে উত্তর হচ্ছে কি? চেতনা। এরপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় চতুর্দিকে মানবিক বাগান কোমল বন হচ্ছে, কি হচ্ছে বলতো? ফেব্রুয়ারি 1969 কবিতায় চতুর্দিকে মানবিক বাগান কোমল বন হচ্ছে, কি হচ্ছে? উত্তর হচ্ছে তছনছ হচ্ছে, তাই না? ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় আমাদের চেতনার রং কি? এটা তো পারবা, কৃষ্ণচূড়া। এরপর বলছে ভাষা শহীদের রক্তের বুদবুদ কোনটি? এটাও পারবা, উত্তর হচ্ছে কি? কৃষ্ণচূড়া, ওই যে কৃষ্ণচূড়া বুদবুদ। এরপর বলছে যে ফেব্রুয়ারি 1969 কবিতা আবার সালাম নামে রাজপথে, কেন নামে? সালাম আগে একবার নামছে 52-তে, বুঝছিলাম, কিন্তু আবার নামে কেন? ভাষা সংগ্রামে যোগ দিতে, জাতিগত দাঙ্গা বিরোধে, গণজাগরণে যোগ দিতে, ঘাতকের আস্তানা ধ্বংস করতে। উত্তর হচ্ছে গণজাগরণে যোগ দিতে। এইখানে অনেকে এটার উত্তর করবা ডি, বাট মনে রাখতে হবে আবার নামতেছে মানে 1969 নামতেছে। 69 মানে কি? গণ অভ্যুত্থান, তার মানে গণজাগরণে যোগ দিতে। বুঝছো? যদিও অনেক বইতে এটাও থাকে, এটা না থাকলে এটা আমরা আনসার করতে পারতাম। এটাও একেবারে ভুল না, তবে এটা অধিক সঠিক। এরপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাত থেকে কি ঝরে? এই কোশ্চেনটা আমরা অলরেডি সলভ করছি, অবিনাশী বর্ণমালা ঝরে, তার মানে উত্তর হচ্ছে কি? ক। এরপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় লক্ষণীয় বিষয় কি? বাঙালি
সংগ্রামী মানসিকতা, বাঙালির স্বাধিকার রোধ, বাঙালির ঐতিহ্য। উত্তর আমাদের তিনটাই হবে। মানে স্বাধিকার বলতে বাঙালির নিজের অধিকার রোধ করা, মানে বাঙালির নিজের অধিকারকে প্রতিবন্ধক করতে চাইছে, প্রতিবন্ধকতা তৈরি করতে চাচ্ছে, পারে না। বা আমাদের সংগ্রামে, আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে ভাষাকে নিজের করে নিয়েছি, দেশকে নিজের করে নিয়েছি। তারপর হচ্ছে সংগ্রাম বাঙালির ঐতিহ্য, আমরা সংগ্রাম করে করে এত দূর আসছি, তাই না? তার মানে উত্তর হচ্ছে তিনটেই। ওকে, সো লাস্ট কোশ্চেন, 69-এর গণ অভ্যুত্থানে নিহত হয়েছিল কে? এইটা তোমাদেরকে কিন্তু আমি কিন্তু খুব সুন্দর করে বুঝাইছি। তাহলে 69 গণ অভ্যুত্থানে নিহত হয়েছে কে? আসাদুজ্জামান, শামসুজ্জোহা, বরকত। এবার এটা তো খুব ইজি আনসার, পারবা? বরকত কি গণ অভ্যুত্থানে নিহত হয়েছে? না, বরকত 52-এর ভাষা আন্দোলনে নিহত হয়েছে। তার মানে শামসুজ্জামান, তারপর হচ্ছে কি শামসুজ্জোহা। সো উত্তর হচ্ছে 1 এবং 2। সো 1 এবং 2 আছে কোনটাতে? অপশন খতে। বুঝছো? এবার বলো এই কবিতাটা কি ক্লিয়ার? একদম বোর্ডের কোশ্চেন সলভ করে দিছি, বেসিক বুঝে দিছি, মূল ভাব বুঝে দিছি, লাইন বাই লাইন পড়ে দিছি। আশা করি এরপরে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না ইনশাআল্লাহ। তাহলে কবিতাটা কি একদম পুরো ক্লিয়ার? একদম ছবি দিয়ে যা যা করা দরকার সিকিউ লেখার জন্য, এমসিকিউ লেখার জন্য এনাফ। ওকে, বুঝছো? ভেরি গুড। তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। তোমাদের কোর্সের মডিউল অনুযায়ী ক্লাস চলতেছে ইনশাআল্লাহ, এবং এটার উপর এক্সামও হবে। ভালো করে পড়ো, খুবই ভালো করে পড়ো। আমি চাই যে এক্সামে তোমরা সবচাইতে বেশি, মানে একদম ফুল মার্কস তোমরা এক্সামে পাও, একটা এমসিকিউ যাতে ভুল না হয়। এইভাবে হচ্ছে তোমরা পড়বা, এভাবে পড়লে পরেই সম্ভব, এবং এইভাবেই পড়তে হবে। এত ভালো করে পড়ানোর পরে যদি 2-3টা প্রশ্ন যদি এক্সামে যদি ভুল মাইরে দাও, তাহলে তো এটা লজ্জাজনক, এটা লজ্জার বিষয় না। ঠিক আছে, তাহলে ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।